দোকানে দোকানে রাজস্ব ফাঁকি দেয়া ব্ল্যাকের পণ্য, হেরোইন আর ফেন্সিডিলের পাইকারি বাজার। কতিপয় স্থানীয় প্রভাবশালী অস্ত্রের ব্যবসায়ী আর সিএনডি এজেন্টদের একটি অংশ সেই অস্ত্রের ক্যারিয়ার। বলছি দিনাজপুরের হিলি স্থলবন্দরের পর্দার আড়ালের গল্প। ভূমিকায় বলা প্রতিটি কথাকে সত্য ছবিতে রূপ দেবে টিম আন্ডারকভার। সে অভিযানে আপনাদের সবাইকে স্বাগত। কাঁটাতারের কাব্য শিরোনামের অনুসন্ধানী অভিযানের অভিযাত্রী হবার আগে খালি চোখে অথবা পর্যটকের ঢঙে হিলি স্থলবন্দর ঘুরে দেখুন। এই দৃশ্য দেখার পর নিশ্চয়ই ভূমিকার লম্বা চড়া কথাগুলোকে গাল গল্প মনে হচ্ছে। এত সহজে হাল ছাড়বেন না। আপনাদের হতাশ মনকে চাঙ্গা করতে প্রথম অনুসন্ধানী গল্প, শিরোনাম ৯০%ই ব্ল্যাকের মালামাল। প্রাথমিক তথ্য ইঙ্গিত দিচ্ছে হিলি স্থলবন্দর এলাকার প্রায় ২০০ দোকানের ৯০% পণ্যই ব্ল্যাক অর্থাৎ চোরা কারবারির মালামাল। প্রাথমিক তথ্যকে অনুসন্ধানের মাধ্যমিক স্তরে পৌঁছাতে নোমান নামের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ছদ্মবেশী টিম আন্ডারকভার। টুকটাক কেনাকাটার অভিনয় আর তার মুখ দিয়ে সেই কথাটি বের করার চেষ্টা, মালগুলো আসলে কিভাবে আসে। এটা ব্ল্যাকেটটা নিলে ব্ল্যাকেটটার কোয়ালিটি দামও বেশি। আপনার দোকানে সব ব্ল্যাক বেশি, ব্ল্যাক 90% ব্ল্যাক। একটি দোকান তো আর ২০০ দোকানের প্রতিনিধিত্ব করে না, তাই আরও কয়েকটি দোকানে অনুসন্ধানী ক্যামেরা তাক করা। ঘটনা ও দৃশ্যপট একই, কিন্তু দোকানদার ভিন্ন। এখানেও সব ব্ল্যাকের পণ্য। অবিশ্বাসীরা দোকানের জবানিতেই শুনুন সত্যটি। এখানে তাহলে ইম্পোর্ট কোনো কিছু নাই? না না, সবই যে কিসের ব্ল্যাকের। আপনি কি নিজে নিয়ে আসেন? এরকম ভাই আমাদের ছেলেপেলে আছে তো, ওইবার মজা ফোন দিয়ে বলে দিই, আমাদের ছেলেপেলে তারা টোকা নিয়ে আসে। বোনাস হিসেবে জানা গেল এই পণ্যগুলো কিভাবে দোকান পর্যন্ত এসে পৌঁছায়। ১০০ টাকা মাল নিয়ে আসলে ২০ টাকা কমিশন দিতে হয়। ১০০ রুপি নাকি ১০০ টাকা? ১০০ টাকা বাংলা টাকা। আগে দিতাম 5%, কারণ বর্ডারের পরিস্থিতি খারাপ তো, এখন বেশি দিতে। হ্যাঁ। শুধু যে নিত্যদিনের ব্যবহারের পণ্যই ব্ল্যাক করা হয় তা নয়, হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দেয়া ঔষধও ঢুকছে রোজ। এবার তার একটি উদাহরণ। এই যে কাগজ হাতে লোকটিকে দাঁড়িয়ে দেখছেন, তিনি ওষুধের ক্রেতা। তার অবস্থান হিলি চেকপোস্টের সামনে। তার দেওয়া প্রেসক্রিপশন নিয়ে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকেছে ওষুধ পারাপারের দালাল। না, আমরা ওষুধ নেই। ইন্ডিয়া থেকে ওষুধ আনতেছেন? ইন্ডিয়াতে ওষুধ মানে কি, এরা যারা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করে ওদেরকে তো ইন্ডিয়ান ওষুধ, ডাক্তার তো প্রেসক্রাইব করে ইন্ডিয়ান ওষুধ। হ্যাঁ, এই ওষুধগুলোর একটা কোর্স দেওয়া হবে ৩ মাস। এটা ওই ওখান থেকে তখন কিনে খাইতে হবে। লোক আছে, দালাল আছে, ওদেরকে দিলে আরও। আপনি যে ইন্ডিয়া থেকে ওষুধ আনতেছেন সেটা সিস্টেম কিভাবে করছেন? এটার সিস্টেম লোক আছে ওই পাশে, লোক আছে আমাদের, লোক আছে ওই পাশে। ফোন দিলে পরে ওরা আসবে। ওই যে লোক আসলো, ওই যে বিএসএফের কাছে লোক আসলো, প্রেসক্রিপশন দিবে, টাকা দিবে। বিএসএফ সরাসরি দেখেন গেঞ্জি করে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টি শার্ট করে আছে। ওই যে প্রেসক্রিপশন দিলে ওই দিয়ে চলে আসবে। এখন ওই যখন ওষুধ নিয়ে আসবে ফোন দিলে পরে আমাদের এসে নিয়ে যাবে। সেখান থেকে এই ওষুধ আনা হবে। কিছুক্ষণের মধ্যেই কথোপকথনের বিষয়গুলো চোখের সামনে ঘটতে শুরু করলো। চেকপোস্টের সামনে সীমানা ডিঙিয়ে ভারতীয় সেই ওষুধের দালালের হাতে বুঝিয়ে দেওয়া হলো টাকা আর প্রেসক্রিপশন। আশা করি দর্শক এবং যথাযথ কর্তৃপক্ষ যারা টিম আন্ডারকভার দেখছেন তারা নিশ্চয়ই বুঝেছেন কি পরিমাণ রাজস্ব হারাচ্ছে বন্দর কর্তৃপক্ষ, আর চোরা কারবারিদের আঙুল কিভাবে ফুলে কলা গাছ হচ্ছে। প্রবাদে আছে, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। সেই প্রবাদের বাস্তব উদাহরণ হিলি স্থলবন্দর। কর্তৃপক্ষ যখন ফেন্সিডিল চোরাচালানে অনেক কড়াকড়ি আরোপ করেছে, ঠিক তখন সেই সমস্ত মাদকের পাইকারি কারবারিরা নতুন ব্র্যান্ডের প্রচলন করেছে। কি সে ব্র্যান্ড জানতে চান? চলুন জানি এবং জানাই। হিলি রেলওয়ে স্টেশন। বছর ৩ আগে এই স্টেশনের অবস্থা ছিল ঠিক এই রকম, কিন্তু ৩ বছর পর খালি চোখে উল্টো চিত্র। চোরা কারবারের লেশ মাত্র নেই। তাহলে কি এখানে চোরা কারবারিরা সব পেশা বদলে সাধু সন্ন্যাসী হয়ে গেছে? মাথার মধ্যে এই ধরনের প্রশ্ন নিয়ে পায়চারি। এরই মধ্যে এক মহিলার সন্দেহজনক গতিবিধি অনুসন্ধানী এন্টেনায় ধরা পড়ে। টিম আন্ডারকভারের মনে হচ্ছিল এই মহিলার মধ্যে রহস্য আছে, তাই তার পিছু নেয়া। তখন বিকেল সন্ধ্যার সাঁজে সাঁতছে। হঠাৎ দৃশ্যপটে এক যুবকের আগমন। তিনি রীতিমতো তেড়ে আসলেন। এমন কোনো কাজ করেন না যাতে গন্ডগোল। আপনি কোনো গোয়েন্দা আপনি কোনো রিপোর্টার না সাংবাদিক? বলেন, আমি উত্তরটা দেন।
যুদ্ধ শেষে শান্তির মতো সেই যুবকের সাথে কৌশলে বন্ধুত্ব করে ফেলা। চাইলাম ফেন্সিডিল, কিন্তু সেই যুবক অফার দিল অচেনা এক মাদকের, দেখতে প্রায় ফেন্সিডিলের বোতলের মতোই, নাম স্কফ। ভাই টাকাটা দেবেন আপনাকে। বাবা আচ্ছা এটা হয়ে গেছে। একটা ঘটনদার আছে, ঘটনদার ডাকলাম ফোন করে, মনোহরকে ফোন করলাম, মনোহর তো ধরলো না। আমাদের একটা নানুর বাড়িতে আছে। ফেন্সিডিল প্রজাতির নতুন এই নেশাদ্রব্যের গুণগান শুরু করলো সেই যুবক। দাম কত, পিনিক কেমন, ইত্যাদি ইত্যাদি। ফেন্সির পরবর্তী ফেন্সির থেকে মানে ইয়াটা বেশি। ওটার দাম কত? ওটার দাম বেশি না, 300 টাকা। এটা 300। এটা কি ফেন্সির মতো? ফেন্সির থেকে বেশি কাজ করবে। যে বর্ডারের পরিস্থিতি, একটা ফেন্সির দাম ধরুন 600 টাকা। আচ্ছা, আর আপনার এক পিস করবেন 300 টাকা। বললাম তো কয়টা খাবেন আমাকে বলেন, আমি ম্যানেজ করে দিচ্ছি। যুবকের সাথে কথোপকথন একটু কমা দিয়ে চলুন দেখায় কিভাবে স্কফ নামের নতুন মাদক ধীরে ধীরে হিলি বন্দর দখল করে পুরো দেশে ছড়িয়ে যাওয়ার চক্রান্ত করছে। শুধু খুচরোদের কাছেই নয়, এই মাল পাওয়া যায় বিভিন্ন ছোট বড় ডিপার্টমেন্টাল স্টোরেও। এই দোকানের মালিকের নাম ফারুক, যার সাথে এরই মধ্যে বন্ধুত্ব গড়ে তুলেছে ছদ্মবেশী টিম আন্ডারকভার। তার দোকানে তো প্রায় সব মালই ব্ল্যাকের, কিন্তু তার চেয়ে বড় কথা হলো তিনি তার দোকানে পিনিকের সামগ্রীও বিক্রি করেন। বিশ্বাস না হলে তার মুখেই শুনুন। একবারে 40 লাখ, 20 লাখ, 30 লাখ এরকম মাল করে আসলাম। আমাদের অন্য আছে, দেখা যাচ্ছে এই বর্ডারটা যদি কাম না হয়, ওই সামনের বর্ডার না হলে তার আগের বর্ডার আছে। বিজয়ের সমস্যাগুলো না, এটা তো পয়সা সবাই পাবে, ধরেন আপনি 10 লাখ টাকার মাল নিয়ে আসলেন, না হলে তো আপনার কত পার্সেন্ট যাবে? এখান থেকে 10% করে ধরেন যে 1 লাখ টাকা খরচা আসতাম। আচ্ছা, এই 1 লাখ টাকা বিডিআর পাবে, জেনুইন হিসাব। কিন্তু 1 টাকা ওরা 2% পুলিশ পাবে, 80,000 বিডিআর পাবে, 20,000 পুলিশ পাবে। এটা কার হাতে দিতে হয়? এটা লোক আছে না, যদি আমি ধরেন ব্যবসা করতে চাই তাহলে কি সিস্টেমে করা যাবে? আপনি যে ডাইরেক্ট, তখন আমাদের একটা সিন্ডিকেট আছে। সিন্ডিকেট মানে এগুলো দেখা যাচ্ছে আমাদের এলাকায় কিছু নেতা কর্মী আছে না, তাদের আন্ডারে তো মানে থানা টানা চলে। মুখের কথার পর এবার মুখ মিষ্টি করা, অর্থাৎ তার দোকানে বসেই সেখান থেকে কেনা স্কফ পান। আবারও পুরনো ভূতে ফিরি, মানে সেই ফুটপাতের ধারের চা চক্রে। আমাদের সদ্য হওয়া বন্ধু জুয়েল পিনিকে পিনিকে পোল খুলতে থাকে। কতদিন ধরে করতেছেন? বুদ্ধ পর থেকে আপনি বিজেপি ধরেন কোনোদিন? জুয়েল হিলি স্থলবন্দরের বিনা বেতনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী। বেতন না দিলেও বাড়তি সুবিধা পায় জুয়েল। কি সেই সুবিধা? মাল জানেন টাকা দেয় কারা? সব ইন্ডিয়া। মালটা নিয়ে আসলাম সম্পূর্ণ বাকি, কিন্তু পুরো টাকা ইন্ডিয়া। মালটা নিয়ে আসলাম, কাল সকালে টাকা দিয়ে দিয়ে। কিছুক্ষণের মধ্যেই জুয়েলের কর্মী রূপ ধরা পড়ে। দেখা যায় ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই নীল পলিথিনে দোকানে দোকানে চোরাই মাল পৌঁছে দিচ্ছে সে। এই কাজে সে একা নয়, তার মতো আরো অনেকেই একইভাবে বড় চোরা কারবারিদের ছোট চালা হিসেবে কাজ করে। জুয়েলের পাট চুকিয়ে সেদিনের মতো অনুসন্ধানী চোখ পকেটে ঢুকিয়ে ফেলা। পরদিন অর্থাৎ হিলিতে টিম আন্ডারকভারের তৃতীয় দিন। এদিন লক্ষ্য ফেন্সিডিল চক্রের সন্ধান। ঘুরতে ঘুরতে একটি ঘটনায় চোখ আটকায়। এই সুইপার যে পরিমাণ ফেন্সিডিল আর স্কফের বোতল কুড়াচ্ছে তা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারেন সেবনের মাত্রা কেমন। এই এতগুলো পাইছেন? আমি স্টেশনে সুইপার তো সাফ করছি, ময়লা বইলা দেয় টুকাই না দেয়, থইলাম অনেক ব্যাঙ্গলি জন নিয়ে বেশি। এখন আর হয় না? মালগুলো লাগবো পান্টু কত করে? 500 করে। টুইনিং নাকি? সামনে দেখবেন ইন্ডিয়াতে মাল ইডালটা পালাইবো, ইন্ডিয়া থেকে ট্রেডিং মাল আইবো। এই দৃশ্য দেখে হিলি স্টেশনে উঠতেই এক যুবকের সাথে কথা। মুখে দাঁড়ি, পরনে লুঙ্গি, নাম রাজু। তার কাছ থেকে প্রথম আশ্বাস মেলে সে আমাদের ভারত থেকে খাঁটি ফেন্সিডিল এনে খাওয়াবেন। এই জায়গায় পান্টু বেশি চলে। কত করে বিক্রি করে পান্টু জায়গায় ইন্ডিয়া? 500। বিকেলে দেবো বলে আমাদের লোক আছে, ব্যাপারে ফোন করবো, ফেলে দেবে, খাবেন। টাকা দিবেন কিভাবে? এটা আমাদের যোগাযোগ আছে, সারাদিনে যা হয় সন্ধ্যার পর হিসাব হয়। তাহলে হিসাবে টাকাটা কিভাবে পাঠান? পাঠাই আমরা নিজেরা আগায় গেলাম, আমাদের ফুটা আছে, বাসিলে ফুটা আছে।
যে কথা সেই কাজ। 500 টাকা দেওয়ার পর রাজু একজনকে ফোন করে স্টেশনেই মাল আনালো। লেনদেনের গন্তব্য গলি, অতঃপর পিনিক। মালটা খাই নাম কেমন খান আপনি একটা মাল আপনি খান অল্প কিছু খান। পিনিকের পর চায়ে চুমুক দিতেই পেটের সব কথা উগলে দিতে থাকে রাজু। বড় লোক সবাই কম বেশি পুলিশ আছে, বিজিবি আছে, এইগুলা সব সিস্টেমে ঝামেলা করে না। পয়সা হলে আর ঝামেলা আছে ভাই, পয়সার উপর ঠিক আছে। রাজু কাহিনীতে একটু বিরতি দিয়ে একটা গল্পে আড়ি পাতার অনুরোধ। কার সাথে কার খোশ গল্প চলছে জানেন? স্থানীয় চোরা কারবারিদের সাথে বিজিবির এক সদস্যের খোশ গল্প। 3 ব্যাটালিয়নের লোক আছে, আগেও ছিল। তারপরও এর আগেও আমরা দেখছি, কতটা বুঝতে পারলেন? কিন্তু আপনাদের মধ্যে 1500 টাকা করে বলে ডিউটি দেয়। 1500 টাকা ডিউটি দিলে মারলে 300 পিস, তাহলে পার পিসে পড়লো 5 টাকা। আর এখন প্লাস্টিক বোতল হয়। এই ব্যবসার এত মজা হয়েছে, আপনার কাজ দিয়ে যাবে, বাঁচবেই না, কোনো শব্দ হবে না, কোনো কিছু হবে না। এটা সত্যিকারই কথা। এই মানে আমরা আগে যখন কাজ করছি, আমরা নিজেরাই বলছি যে ভাই ভাঙ্গা আর 3 লাখ কাজ দিয়ে আসি। আবারও রাজুর গল্পে ফিরে আসি। তার ভাষ্য মতে শুধু ফেন্সিডিল নয়, মদ, ইয়াবা, এমনকি হেরোইনও চাইলে পাওয়া যায় এই হিলি স্থলবন্দরে। ইন্ডিয়াতে গেলে কি কি আসে মূলত? ইন্ডিয়া থেকে মদ, গাঁজা, গাছেরিন, হিরোইনও আসে। এতটুকু শুনে যারা কিছুটা অবাক, তাদের জন্য আরো বড় চমক, অস্ত্র চাইলেও তাও পাওয়া যাবে এখানে। পিস্তল ব্যবস্থা করা যাবে না সময় মতো পাই যাবে। পিস্তল নিলে কিরকম খরচ করবো? মাল হিসেবে লেটেস্ট কোনটা আছে? এত তো বুঝি না, লেটেস্ট কোনটা বর্তমানে আপনাদের? 5 থেকে 9 mm যেটা আপনি বললে আর কি, ম্যাগজিন সহকারে, ওটাই তো লেটেস্ট। ওটা কত নেবে আপনার কাছে? যদি 70,000 টাকা দাম চাই ইন্ডিয়াতে। এটা খালি আপনি ম্যাগজিন ঢুকাই দিলেন, টান দিন, ব্যাস একবার একটা সিটের 9টা বাড়াবে। সীমান্তে অস্ত্রের ঝংকার কেবল তুলেছি। এই সীমান্ত দিয়ে কিভাবে অস্ত্র ঢোকে, কারা আনে, সেই বিষয়ে আরও অনেক রগরগে তথ্য আছে টিম আন্ডারকভারের হাতে। তবে সেই গল্প বিরতির ক্ষণিক বিরহ শেষে। সীমান্তে অস্ত্র ব্যবসার বাকি গল্প বলার আগে আপনাদেরকে জানাবো উপজেলা চেয়ারম্যানের ছেলের মাদক সাম্রাজ্যের আদ্যপ্রান্ত। অনুসন্ধানী তথ্য বলছে প্রায় 1 ডজন প্রভাবশালী মিলে নিয়ন্ত্রণ করছে হিলির অপরাধ জগৎ। হিলি স্থলবন্দরের সেই ফারুক জেনারেল স্টোর, যেখানে অন্যান্য পণ্যের সাথে নেশাদ্রব্য বিক্রি হয়, সেখানেই সাক্ষী নামের এক যুবকের সাথে দেখা হয়। প্রথমে তার পুরো পরিচয় মেলে না। টাকা বিনিময়ে সাক্ষী সেই দোকানেই ভারতীয় মদ পানের ব্যবস্থা করে দেয়। আচ্ছা 1500 কিন্তু দেবো। কথা কম বলো, আগে নিয়ে আসেন দোকানে তো জানা। একটু পরে দোকানদার ফারুকের কাছ থেকে জানা যায় সাক্ষীর পরিচয়। নাম কি? সাক্ষী চৌধুরী। এটা কিসের চেয়ারম্যান? মানে উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান। নেশার টেবিলে সাক্ষীর সাথে বন্ধুত্ব জমে ওঠে। প্ল্যান হয় পরদিন ভারতে গিয়ে ফেন্সিডিল সেবনের। 10টার দিকে সময় দেবো। হ্যাঁ, আপনারা আমি নিজের পক্ষ থেকে খাওয়াবো। না না ভাই, ওটা কোনো ফ্যাক্টর না। ভাই আমি সহকারে মানে ভিতরে। পরদিন একটি চায়ের দোকানে সাক্ষীর জন্য অপেক্ষা। অনেকক্ষণ পর সাক্ষী আসে। চায়ে চুমুক আর তার কথার ফাঁকে সাক্ষী জানায় তার আসল পরিচয়। সকালবেলা খান না। কমিশনার ছিল আমার মা পৌরসভার। আমি খাওয়া না। এইবার চেয়ারম্যান আছে আপনার। ওটা খাওয়া না। আমরা আগে পুরো দাদা পুরো ভালো না। তোর মায়ের নাম কি? ওরা সকালে সাক্ষীকে নিয়ে ছদ্মবেশী আন্ডারকভার যাচ্ছে সেই দোকানদার ফারুকের বাসায়। পথে সাক্ষীদের মাদক ব্যবসার সোনালী অতীত সম্পর্কে জানা যায়। এগুলা তো মনে করেন যে এগুলা টাকা আলা লোক হয়েছে, এগুলা তো ইদানিং বংশীয় বড় লোক এখানে নাই। সবাই এখানে ওই যে ব্ল্যাকের বিজনেস করে না? আগে তো ওপেন ছিল, মনে করেন যে বর্ডার ওপেন ছিল আগে, যে পরিমাণে কাজ হয়েছে মাথা খারাপ করা।
ট্রাক গোটা গোটা ট্রাক ভিড়ে মাল উঠেছে গাড়িতে। এখন ওদের সরকারকে ট্যাক্স দিয়ে ঢুকতেছে গেট দিয়ে। এরকম ফেন্সি ডিলের গোটা গোটা গাড়ি ঢুকছে জানেন, ফলের গাড়ি, ফলের ইম্পোর্টারেরা এলা করেছে। গোটা গোটা ঢাকার বুকে ফেন্সি ডিল নিয়ে গেছে। এক ট্রাক ফেন্সি ডিলের ঢাকার বুকে কত দাম হতে পারে হিসাব করছেন আপনি? কথার ফাঁকে আমরা পৌঁছেছি ফারুকের বাসার সামনে, কিন্তু কপাল মন্দ, সে বাসায় নেই। তাই প্ল্যান বদল, শাকিকে নিয়ে নিজেরাই ভারত সীমান্তের পথে যাত্রা। পথে শাকির ফেন্সি পানের নেশা চেপে বসে, তাই এক বাসার সামনে গাড়ি থামে। সেবনের ফাঁকে জানিয়ে রাখি, হিলি সীমান্ত এলাকায় এইরকম শত শত ঘর আছে যেখানে অনায়াসেই মেলে নিষিদ্ধ সব মাদক, যার খবর নিশ্চয়ই প্রশাসনের কাছে আছে। তবুও ব্যবসা চলছে ঘোড়ার মতো টকবগিয়ে। সাক্ষী আর টিম আন্ডারকভারের রিলেশন এখন দুধে আলতা টাইপ। তাই সীমান্ত পথে ভ্যান গাড়িতে চলতে চলতে উপজেলা চেয়ারম্যানের ছেলে আমাদের ব্যবসা করার প্রস্তাব দেয়। কাজ এখানকার যত কাজ আমরা আপনার ওখানে পার্টির দায়িত্ব, আপনার আমাদের কাজ এখানে মাল আমাদের দেওয়ার দায়িত্ব। মাল খরচ হলে সব চলে যায়। না এখন তো ধরেন রমজানের পরে ঈদ, একটা টান যাবে। আবার জিগায় টান মানে কি? আবার জিগায় যেতে পারলে কেনার 500-1000 নিয়ে যেতে পারলে কেনার, এটা কারেন্ট টাকা হয়ে যাবে আরামসে। ভ্যান গাড়িটিকে সীমানা এলাকার কাছে আসতেই সাক্ষী নেমে যায় তার পরিচিত বিজিবি সদস্যের কাছে। তিনি আমাদের ভারতের সীমান্তের বিভিন্ন অংশ ঘুরে দেখাতেও রাজি হন, তবে শর্ত ক্যামেরা থাকলে তা বন্ধ করতে হবে। চলেন, আমি নিয়ে যাব। আপনি গেলে তো আরো ভালো। আমি নিয়ে যাব। আপনাদের ক্যামেরা থাকলে ক্যামেরা বন্ধ করে দেন। কিচ্ছু নাই, এই যে মোবাইল টোবাইল দেখেন, আপনি চেক করেন সব। আপনারা আসছেন যেহেতু দেখছি, এই মনে করেন এটা হাইটটা, এটা সম্পূর্ণ আমার বাংলাদেশ, কিন্তু বুঝছেন এই এলাকাটা সম্পূর্ণ আমার বাংলাদেশ। এনারা হইলে ইন্ডিয়া, জি জি, আর এই হলো আমার বাংলাদেশ। এই আমরা এখান দিয়ে চলে যাই। ওই দেখেন ঘরেটার নিচে দিয়ে দেখেন পিলার দেখা যায় আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমিনে পিলার দেখা যায়। জমিনে পিলারে পার হইলে আমার রেল লাইন। এইভাবে করে আমরা চলে গেছি পিলার। আচ্ছা, এই জায়গাটা এনার হলো ভারতে। আপনি দাঁড়ায় আছেন, কিন্তু 3 জন ভারতের মধ্যে আপনারা। এই আপনারা ইন্ডিয়া দাঁড়ায় আছেন, বুঝছেন? জি জি। এই সীমান্তের লোক এইভাবে হইলো। যখন আমরা নিয়ম কানুন দাঁড় করাবো, আর লড়ার ক্ষমতা নেই। এবার আসি অস্ত্রের অসমাপ্ত গল্পে। সাক্ষী যে স্থানীয় চেয়ারম্যানের ছেলে, এই অস্ত্র কারবারিতেও তার মুন্সিয়ানা আছে। কথায় কথায় তার কাছ থেকে অস্ত্র কেনার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি হয়ে সাক্ষী জানালো বাকিটুকু। কত করে দাম এগুলি? যেটা পাইছিল ওগুলা সব 25-26 হাজার টাকা। কোনটা? সহ পাইছে, গুলি সহ পাইছে। গুলি দিয়ে দেয়, বাকিটা তারপর পরে কিনতে হয়। বিজেপি জানে না যে এগুলি পার হয়। লাইন দিন, পয়সা দিয়ে তো পারবে না, জানে শুনেও কাজ করবে। সাক্ষীর কথা মতো অস্ত্র এখানে হাত বাড়ালেই পাওয়া যায়। অস্ত্র অ্যাভেলেবেল। সেই সূত্রেই সাক্ষীর পরিচিত এক বড় ভাই, যিনি C&F এজেন্ট, তার সাথে যোগাযোগ। তিনি মূলত ভারত থেকে অস্ত্র এনে দেয় বাংলাদেশে। আমি তোর সাথে ইফতারের পরে আমি একবার তোকে ফোন দিব। হ্যাঁ, তারপরে তুই আমার সঙ্গে একবার দেখা কর। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ইফতারের পরে আমি ফোন দিব। আচ্ছা আচ্ছা ভাই, জি। কিন্তু 4 পর্যন্ত তো থাকবো না। হ্যাঁ, তাছাড়া তো সময় বুঝছেন না, এগুলো জিনিস তো সেভাবে তো সবার কাজ তো কখনো হাতে নিয়ে যায় না, বুঝলেন? এবার অস্ত্রের উৎস আর বাংলাদেশে প্রবেশের পুরো বিষয়টি গ্রাফিক্যালি জানাই। প্রথমে অস্ত্র কেনার বিষয়ে প্রাথমিক কথা হবে হিলির বাংলাদেশ অংশে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে ঢুকে অস্ত্রের বাজারে দরদাম ও পছন্দ জানানো, ভারত অংশে ডিলারের কাছে টাকা দেয়া, C&F এজেন্টের মাধ্যমে নিরাপদে অস্ত্র সীমান্তে পারাপার, ক্রেতার চাহিদা মতো সেই অস্ত্র বিভিন্ন লোকেশনে পৌঁছে দেয়া। এবার জানাবো হিলি সীমান্ত এলাকায় তালিকাভুক্ত 20 অস্ত্র ব্যবসায়ীর নামধাম।
এবার টিম আন্ডারকভার হিলির অস্ত্র ব্যবসা, ব্যবসায়ী ও আইনি পদক্ষেপ বিষয়ে একটি অনুসন্ধানী তথ্য উপস্থাপন করবে। সরকারি নথি এজাহার বলছে 29/12/2016 তারিখে হিলি বিজিবির জেসিও রাত 11:20 টহলরত অবস্থায় একটি গোপন তথ্য পান। তারই সূত্র ধরে 50 মিনিট পর অর্থাৎ 30/12/2016 তারিখ রাত 12:10 এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হিলির ধরন্দা এলাকার ফকিরপাড়া থেকে গোলাপ নামের এক ব্যক্তির বাসায় তল্লাশি অভিযান পরিচালনা করেন। অভিযানের 10 মিনিটের মাথায় আসামি অর্থাৎ গোলাপকে ধরে ফেলেন তারা। ওই সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ মধুর সামনে গোলাপের শোবার ঘরের খাটের তোষকের নিচ থেকে একটি 9mm পিস্তল, 2টি ম্যাগাজিন ও 7 রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। অস্ত্র উদ্ধারের পর আসামিকে জেরাও করে হিলি বিজিবি। তখন ঘরের ভিতরে আর কি ছিল? আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে সব বাইরে ছিল। আপনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা তারা কোথায় ছিল? সব তো বাসাতেই। বাসায় ঘরের ভিতরে ছিল না বাইরে ছিল? বড় ছেলেটা আমার ভিতরে ছিল। এই যে আপনি অস্ত্র ব্যবসা করেন না, এই অস্ত্রটা কোথা থেকে আসতে পারে? আপনার কি মতামত? কি আপনি ব্যবসা করেন পোল্ট্রি ব্যবসা, অস্ত্রটা কে রাখতে পারে আপনার ঘরে? কে কার কাছে আমি শত্রু হলাম? একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না। তাই তো পরে অস্ত্রটা কোন জায়গা থেকে পাইলো? কখন আপনাকে বললো? তোষকের নিচে কে বা কারা ঢুকে রাখছে। আমি তো আসছি, খায় যাই ঘুমাই পড়ছি। পরদিন সকালে এসে আসামির গলায় অস্ত্র ব্যবসায়ীর তকমা লাগিয়ে প্রেস কনফারেন্সও করা হয়। সেখানে খুব সুন্দরভাবে টেবিলে সাজানো ছিল উদ্ধার করা অস্ত্র ও গুলি। ঘটনার 67 দিন পরে দেয়া পুলিশ পরিদর্শক মোহাম্মদ গাওহারুল আহসানের চূড়ান্ত প্রতিবেদন সবকিছু উল্টে দিয়েছে। যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনে থেকে অস্ত্র উদ্ধারের পর গ্রেফতার হওয়া গোলাপ মিয়াকে বলা হয় গোডাউনের লেবার, আরও বলা হয় তার স্বভাব চরিত্র ভালো। মামলার এজাহারে বলা হয়েছে বাদী ঘটনাস্থলে পৌঁছান রাত 12:10 কিন্তু চূড়ান্ত প্রতিবেদনে বলা হচ্ছে বাদী অর্থাৎ বিজিবির জেসিও এবং তার দল 12:30 টহলরত ছিলেন। চূড়ান্ত প্রতিবেদনে বাদী জানান মামলার ঘটনাটি একটি ষড়যন্ত্রমূলক সাজানো বলে তিনি পরে নিশ্চিত হয়েছেন। এছাড়া অজ্ঞাত কোনো আসামি অস্ত্র ও গুলি গোলাপের বাসায় লুকিয়ে রেখেছিল। সুষ্ঠু তদন্তে এই মামলার ঘটনাটি একটি তথ্যগত ভুল বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বিচারের ভার গণমাধ্যমের নয়, মহামান্য আদালতের। তাই টিম আন্ডারকভার দর্শকদের মনোযোগ সহকারে অস্ত্র ব্যবসায়ীর পরিচয়ে আটক, পরবর্তীকালে গোডাউন লেবার গোলাপের কথাগুলো শোনার অনুরোধ করছে। এই যে আপনি অস্ত্র ব্যবসা করেন না, এই অস্ত্রটা কোথা থেকে আসতে পারে? ব্যবসা করেন পোল্ট্রি ব্যবসা, অস্ত্রটা কে রাখতে পারে আপনার ঘরে? কে কার কাছে আমি শত্রু হলাম? একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না। তোষকের নিচে কে বা কারা ঢুকে রাখছে। আমি তো আসছি, খায় যাই ঘুমাই পড়ছি। এর পূর্বে কি আপনি লাইনম্যান ছিলেন? জি না। ওই জালালপুর কাটা পোস্টের? না না, লাইনম্যানি করেন নাই? লাইনম্যানি করছে কারা ওখানে? ওখানে ছাত্রের নামে একজন করতো। আপনি কি তার সাথে কাজ করতেন? না। তার সাথে কাজ করেন নাই? কোনোদিনই করেন নাই? না। আপনি তো করছেন তার সাথে কাজ। সীমান্তে যেমন হাত বাড়ালেই অস্ত্র, ঠিক তেমনি সীমান্তে ট্রেনের শেকল স্মাগলারদের হাতে। অনুসন্ধানী তথ্য বলছে 40 চোরা কারবারি মিলে নিয়ন্ত্রণ করছে রেলপথের মাদকের সাম্রাজ্য। এবার তাদের গল্প, সেই সঙ্গে থাকছে হিলির মিনি বার উপাখ্যান। হিলির রেলওয়ে স্টেশনে একজনের সাথে আলাপ হয়। তার কাছে আগে শুনুন হিলির চোরা কারবারির সোনালী অতীত। এই জায়গার মধ্যে টোটাল কয়টা সিন্ডিকেট আছে এই ধরনের ব্যবসা বাণিজ্য করে? 6 মাস বা 1 বছর আগে আসতেন, আপনি মানে দিমাগকে নষ্ট হয়ে যেত ভাই এগুলো দেখেন। এখন মূলত এগুলো রাতের বেলায় হয়। আচ্ছা, মানে ওই মাটির মানে অতদূর পর্যন্ত হয়তো মানে সিসি ক্যামেরা যায় না। আর তারপরে মনে করেন যে মানে সিস্টেমে মানে যারা ভিডিওতে সাহস থাকে না অনেকেই যে দালামি বাল টাকা খাওয়া, ধরা পড়লে বাল আমি না ব্যাটলি নিয়ে যাবো, এই সিস্টেমে মানে ওরা রিস্ক নিয়ে পার করে। আর যে কিছু কিছু লাইনম্যানরা থাকে, লাইনম্যানেরা এই সিস্টেমকে মাল আসছে। মুহূর্তেই তাকে দোস্ত বন্ধু বানিয়ে ফেলা। তারপর তাকে সঙ্গে নিয়ে স্টেশন থেকে একটু দূরেই দেখা যায় ট্রেন থেমে গেছে। এই দৃশ্য দেখে সঙ্গে থাকা ছেলেটি সেদিকে ভোঁ দৌড়। কাছে গিয়ে দেখা গেল ওই ট্রেন থেকে মানুষ নামছে। অনুসন্ধানী তথ্য বলছে তারা যাত্রী নয়, চোরা কারবারি। স্টেশনে চেকিং বেশি, তাই নেমে পড়েছে স্টেশনের আগেই শেকল টেনে।
রেলগাড়ি যেখানে থেমেছিল তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে টগরের 2 ছেলে। টগর জানালার পাশে বসে আছে। ওরা হচ্ছে মহাজন না, ওই যে পিচ্ছি আছে না, এই গেম জ্বালারি পিচ্ছি, এই 2 ভাই কিন্তু যে বাপ হচ্ছে জালার দিকে আমার দিকে দেখতেছে, শিয়ানা কিন্তু দেখতেছে মনে করে লিখতে নাকি। আচ্ছা, বিশাল শিয়ানা কিন্তু মনে করে। কে এই টগর জানতে চাওয়া স্থানীয় যুবকটির কাছে। টগর হচ্ছে ভারতীয় একজন ফেন্সিডিল ব্যবসায়ী। এই যে ওটা হচ্ছে ভোলার বাড়ি, এই যে এটা ভোলার বাড়ি। কোনটা ভোলার বাড়ি? এই যে কুকুর দিয়ে দেখবো, ওই যে সামনে দিয়ে যাওয়া যাবে। ওই যে হচ্ছে টগরের বাড়ি, যে গ্যাপটা মাঝখানকার যে গ্যাপটা। সীমানার এতটা কাছে থেকে তিনি বাংলাদেশে ফেন্সিডিলের ব্যবসা করে। এই সূত্রে একটি পরিসংখ্যান দেই। চোরা কারবারিরা ট্রেন ইজারা নেয় অথবা যারা ইজারাদার তারা চোরা কারবারিদের সাথে যুক্ত। কিভাবে? ট্রেনের বর্তমান ইজারাদার সুজাত আলী, তার সহযোগী শামীম আলীও খতিবর। আগে ইজারাদার ছিলেন আব্দুল মান্নান, তার সহযোগী ছিলেন মোশাররফ ও পিচ্চি কামাল। ট্রেনের চোরাই পণ্য থেকে তাদের সহযোগী চাঁদা তোলে, যার নাম নিসার আলী। তার মানে হলো কখনো বৈধ পথে অবৈধ পণ্য, আবার কখনো অবৈধ পথে অবৈধ পণ্য আনা হচ্ছে হিলি সীমান্ত দিয়ে। অস্ত্র আর মাদকের রগরগে গল্পের ফাঁকে হিলি স্থলবন্দর চেকপোস্টের অনিয়ম আড়াল হয়ে গেছে। এই যে ট্রাকগুলো দেখছেন, এগুলোতে এভাবেই লম্বা স্টিলের পাইপ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এটা অনিয়ম নয়, কিন্তু স্টিলের পুরো পাইপটি ফাঁপা, আর এই ফাঁকা পাইপ দিয়ে চাল, ভুট্টা, চিনি ও খৈল সহ বিভিন্ন দ্রব্য ড্রামে এসে জমা হয়। জমা করা ভালো যদি সেগুলো সরকারি খাতে যায় তবে, কিন্তু সেগুলো যাচ্ছে চেকিং কর্তাদের পকেটে। অনুসন্ধানী গল্পের শেষ দিকে আমরা সবশেষে দেখাবো হিলি অঞ্চলের মিনি বারগুলোর হালচাল। ভারত বাংলাদেশ সীমান্ত, দূরে দেখা বাড়িগুলো ভারতের ফেন্সিডিল ব্যবসায়ীদের। দূরে দেখা বাড়িগুলোকে একটু কাছ থেকে দেখা, তার সাথে ফেন্সিডিল বারগুলোতে যাওয়ার পালা এবার। উত্তম, ওই হচ্ছে ওই সাইড, ওই সাইড হচ্ছে উত্তমের বাসা, ওই সাইড কাটটা গ্যাপ দিয়ে ওটা হচ্ছে টগরের বাসা। আচ্ছা, এই যেটা হচ্ছে ভোলার বাড়ি। আচ্ছা, উত্তম, টগর আর হচ্ছে ভোলা। হ্যাঁ হ্যাঁ, ওরাই মূলত ওই ফেন্সি ওদের বাসায় আছে। দেখুন, হিলির সব মুদি দোকানেও মাদক মেলে। 500 অন্ধকারে দাঁড়া, অন্ধকারে বড়ি কত বলছেন? 100 বড়ি। বাবা বাবা, আরে অন্ধকারে দাঁড়ানো তুই বিশের ভাষা দিনের রক্ত থাকে। এই দিক দাঁড়াও, থাকে পাগলা না কি সেন দাঁড়া, অন্ধকারে দাঁড়া। কি করবেন? ওই হচ্ছে ভাইকে ডাক দিবেন। একটু সামনে এগিয়ে একটি ঘরে ঢুকে আমরা, মিনি বারের একটি, যেখানে তাস খেলা চলছে, সেই সাথে আছে মাদক বেচার ব্যবস্থা, আর খাবার জন্য আছে আলাদা ব্যবস্থা। সেগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় খানাঘর। ঠিক এই রকম। বাবা লিলে বসা যাবে না, নিয়ে চলে যেতে হবে। কি হবে? তাহলে তো হবে না, আসতে হবে। হিলি সীমান্ত দিয়ে চোরাচালান ঠেকাতে বসানো হয়েছে 18টি হাই রেজুলেশন সিসিটিভি ক্যামেরা, তার সঙ্গে আছে সার্চ লাইট, এবং এছাড়াও আছে সীমান্তের অতন্দ্র প্রহরী, বিজিবির কড়া নজরদারি। তারপরেও কেন হিলি সীমান্ত দিয়ে মাদক আর অস্ত্র ঢুকছে? কাদের গাফিলতি? কেন এখনো সক্রিয় সেই অস্ত্র ব্যবসায়ীরা? উত্তর খুঁজব টিম আন্ডারকভার লাইভে। দর্শক স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আমি আশিকুর রহমান শ্রাবণ রয়েছে আপনাদের সাথে। গত আধা ঘন্টা ধরে আপনারা দেখেছেন যে আসলে কাঁটাতারের কাব্য শিরোনামের জন্য অনুসন্ধানী প্রতিবেদন আমরা দেখিয়েছি, তার ফাঁক ফোকরগুলো গলিয়ে কিভাবে সেখানে অস্ত্র ঢুকছে, কিভাবে মাদক ঢুকছে, এবং সেখানে কারা কারা জড়িত, যাদের নামগুলো বলেছি আমরা। অনেক নাম আমরা গণমাধ্যমে বলতে পারিনি, তারা হয়তো পেছন থেকে তারা কল কাঠি নাড়ছে। আমরা সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, কারণ পুরো আয়োজনে আমরা দেখিয়েছি অনুসন্ধানী প্রতিবেদন। তারপরে আমরা কথা বলবো। আপনারা আমাদের সঙ্গে আছেন তারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদের সঙ্গে ফোনে যুক্ত হতে পারেন। এই নাম্বারটি একটু পরে আপনাদের সঙ্গে স্ক্রিনে আসবে। শুরুতে একটু পরিচয় করে আমাদের সঙ্গে যারা আজকে আছেন, ঠিক আমার সঙ্গে আছেন মির্জা মেহদি তমাল, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তিনি কদিন আগেই কিন্তু হিলি থেকে ঘুরে এসেছেন এবং তিনি সেখানে গিয়ে দেখেছেন আসলে কি প্রতিবেদন হয়েছে সেখানে। আমাদের সঙ্গে আরও রয়েছেন কলামিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আপনি বিজিবিতে একসময় কমান্ডো করেছেন একটি অংশ আর কি। যেটি আমরা দেখানোর চেষ্টা করেছি, বা যেটি আপনি নিজের অভিজ্ঞতায় আছে, বা যেটি আপনি খোঁজ খবর নিয়েছেন আসলে
সীমান্ত তো একটি খুব সেন্সিটিভ জায়গা, দুই দেশ ভাগাভাগি করে থাকে, সেখানে প্রান্তিক কিছু মানুষ থাকে যারা আসলে অর্থের বিনিময় হোক বা জীবন জীবিকার তাগিদেই হোক এই সমস্ত অস্ত্র হোক বা মাদক হোক ক্যারি করতে বাধ্য হয়। কিন্তু কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে পেছন থেকে অনেকে কলকাঠি নাড়ছেন যারা আসলে পর্দার আড়ালেই থেকে যান। আপনার অভিজ্ঞতা কি বলে এবং মূল্যায়নটা কি বলে এই বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। অত্যন্ত জটিল এবং কঠিন একটা বিষয় আপনি অবতারণা করেছেন এবং তমাল সাহেব ওনার সাথে আমি অনেক সেমিনারটারও করেছি। উনি এই সমস্ত অনুসন্ধিৎস বিষয়গুলা খুব খুঁটিনাটি তুলে আনার ব্যাপারে উনি অত্যন্ত পারঙ্গম। আমি ওনাকে সাধুবাদ জানাই যে উনি জীবনের ঝুঁকি নিয়ে অনেক জায়গায় এগুলা কক্সবাজারও কিছুদিন আগে একটা প্রতিবেদন করেছিলেন। আসলে বিষয়টা হচ্ছে কি, প্রথম আমাদের বুঝতে হবে যে আমাদের যে সীমান্তটা আছে, সীমান্ত প্রায় 4500 কিলোমিটার আমাদের সীমান্ত। এত বড় সীমান্ত খুব কম দেশেরই আছে এবং এটাকে প্রোটেকশন করার জন্য আমাদের যে জনবল বিজিবি যেটা বলি সেটা আমাদের যথেষ্ট নয়। যদি আপনাদের আমি উদাহরণস্বরূপ বলি যে বর্তমান আমাদের যে বিজিবি যে কাঠামোটা আছে, অর্গানোগ্রামটা আছে, সেটা একটা ব্যাটালিয়ান। একটা ব্যাটালিয়ানের আমাদের 700, 750 বা 800 মতো ম্যাক্সিমাম জনবল অর্গানোগ্রামে অথরাইজড। কিন্তু একজন কমান্ডিং অফিসার যখন তার জনবল পায় পোস্টিং, তখন দেখা যায় 700 কাছাকাছি পেতে পারে। এর ভিতরে আপনার থাকে ছুটি থাকে, ট্রেনিং থাকে, অসুস্থ থাকে, এসব বাদ দিয়ে দৈনন্দিন যে পেট্রোলিং যে ডিউটি সেখানে জনবলের একটু কমতি থাকে। এখন দেখেন অ্যাভারেজ আমাদের বিজেপির একটা ব্যাটালিয়ান 300 থেকে 350 কিলোমিটার পর্যন্ত একটা ব্যাটালিয়ান অ্যাভারেজ তাদের কাভার করতে হয়। তো সেই জায়গাটায় একটা জায়গায় গেলে আর একটা জায়গা থেকে যে চোরাচালান হবে না এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। এটা হচ্ছে একটা সাইড। আরেকটা সাইড যে একটা কথিত আছে যে বিজেপি যে সমস্ত বর্ডার পোস্টে যারা ডিউটি করে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তারা বলে দেয় যে দেখো এই সময়টা আমি এই লাইনে পেট্রোলিংয়ে যাব, সেই সময় মালটা এখান থেকে তুমি নিয়ে যাবা এবং আমার পাওনাটা আমাকে দেবে, এরকম একটা কথিত আছে। বাট বাস্তবে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যদি আপনার তাদের সাথে যদি লিয়াজো করে 10 টাকার ব্যবসা, ওরা কিন্তু 10,000 টাকার ওর ভিতর দিয়ে ব্যবসাটা নিয়ে আসে। এটা হচ্ছে একটা। আরেকটা সীমাবদ্ধতা আছে যে আমাদের 74-এ মুজিব ইন্দাস যে চুক্তিটা, সেটা সেখানে একটা ক্লজ আছে যে আমাদের নো ম্যানস ল্যান্ড যেটা বলি, সেখানে 150 মিটার বা 200 মিটারের ভিতরে কোনো বসতি স্থাপন কেউ করতে পারবে না, কেউ বসবাস করতে পারবে না। বাট বাস্তবতা হলো সেই সীমান্তে জিরো লাইনে আমাদের অনেক লোকজন বসবাস করে। এমনকি এমনও লোক আছে যে এই প্রতিবেদনটা আমরা দেখলাম হিলি সীমান্তে, সেটা হলো যে একটা মসজিদ আছে, ওই জায়গাটার নাম হাড়িপুকুর। বাংলাদেশ থেকে যাবেন, তারপরে ভারতে ঢুকবেন, ভারত থেকে ঢুকে আবার বাংলাদেশে ঢুকবেন, তারপরে সেই মসজিদে নামাজ পড়বেন, তারপরে আবার ওই একই ওয়েতে আপনি আসবেন। এইরকম আমাদের কিছু জটিলতা আছে। এখন যেটা সরকারের পক্ষে বা বিজেপির পক্ষে এগুলা ওভারকাম করা অত্যন্ত সুকঠিন। কারণ একটা পরিবার যেখানে 20 বছর, 50 বছর, 100 বছর ধরে বসবাস করছে, তাকে আপনি যদি বলেন যে আইনের এই অবকাঠামোগত কারণে তোমার সরে যেতে হবে, তখন কিন্তু এটা বিরূপ প্রতিক্রিয়া, নেতিবাচক প্রতিক্রিয়া হয়, যে কারণে কিছু আইনি ব্যাপারও অনেক সময় ওভারলুক করতে হয়। আমরা একটু তমাল ভাইয়ের কাছে আসি, কারণ তার অনেক অভিজ্ঞতা আছে এই বিষয়ে। আমরা যখন কোনো সাক্ষাৎকার নিতে যাই কোনো কর্তৃপক্ষে, তমাল ভাই আপনি নিজেও দেখেছেন যে বারবারই বলা হয় জনবল সংকট রয়েছে, আইনের এই সমস্ত জায়গায় সংশোধন করা জরুরি। আসলে এই ফাঁকফোকর গুলিয়ে তো ক্রাইম হচ্ছে সেখানে, এবং ভয়ানক ক্রাইম সেখানে হচ্ছে, এবং অনেকের নাম কিন্তু আমরা প্রকাশ করেছি, অনেকের নাম প্রকাশ করতে পারেনি। আপনি যদি সেই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে থাকে। আসলে হিলি মানে বিরামপুরের হিলিটা আমাদের বাংলাদেশের উত্তরের চোরাচালানের একটা সদর দরজা হয়ে গেছে এখন। তো ওখানকার মানুষজন কিন্তু এটাকে চোরাচালান হিসাবে মনে করে না, ওরা এটাকে স্বাভাবিক একটা ব্যবসা হিসাবে মনে করে। ফেন্সিডিল আসবে, অস্ত্র আসবে, হুন্ডিতে টাকা যাবে, অথবা মোটরসাইকেল ঢুকবে, এগুলো একদম তাদের কাছে স্বাভাবিক একটা বিষয়। হিলি না, হিলি, গোড়াঘাট, গোবিন্দগঞ্জ, রাইট, একদম জয়পুরহাট পর্যন্ত এদের নরমাল জীবনটাই এটা, অন্য কোনো তাদের আয় রোজগারের পথ নেই। তো এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এবং তারা এই ব্যবসাটাকে, চোরাচালান এই ব্যবসাটাকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে এসেছে। একদম নর্মাল স্বাভাবিক যেই কাজকর্মগুলো হয় নর্মালি অন্য কোনো জায়গাতে, সেখানে এই চোরাচালানটাই হচ্ছে স্বাভাবিক কাজকর্মের মধ্যেই।
সুন্দর একটা চেইন মেনটেন করছে, এখানে লোডার থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত একটার সাথে একটা লিঙ্কেজ খুব চমৎকারভাবে, কেউ কারো কোনো কাজে কোনো বাধা হচ্ছে না, সুন্দরভাবে মানে টাকা যাচ্ছে অথবা অস্ত্র আসছে, টাকা যাচ্ছে, এখানকার লোক ওই পারে যাচ্ছে, ওখানকার লোক এই পারে আসছে। তো ওখানে দেখা গেছে যে, এবং আরেকটা বিষয় যেটা অন্য কোনো জায়গায় এটা এরকম আছে কি না, এখানকার যে হিলি স্টেশন যেটা আছে, এই হিলি স্টেশন আমি এখানে গিয়ে দেখলাম যে গোটা স্টেশনটাই নিলামে বিক্রি হয় এবং সেটা গোপন নিলাম হচ্ছে এবং সেটা হচ্ছে একদম থানার ভেতরে। ওখানকার যে বিরামপুর থানা আছে, বিরামপুর থানাতেই দেখা গেছে যে একদম রাতের আধারে ওখানে সব মাফিয়াগুলো থাকে। সেই দিন আগের থেকে ডেট দেওয়া থাকে, এই ডেটে তোমরা সবাই আসবা, এই ডেটে গেল, ডেটে যাওয়ার পরে সেখানে নিলাম ওঠে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ এরকম, যেভাবে সর্বোচ্চ যে নিলামদাতা হয় সেই নিলামে নেয়। ওখানে ভারতীয় একজন নাগরিক আছে, আমি লাস্ট যেবার গেলাম তখন নিয়ে আসলাম, আমার কাছে ওই সব তথ্য প্রমাণগুলো সবগুলো আমি নিয়ে এসেছি। তো ভারতীয় একজন নাগরিক আছে, নাম হচ্ছেন আতিয়ার, সে এবার নিলাম নিয়েছে 1 মাসের জন্য 8 লাখ টাকায়, এবং তার আবার লাইনম্যান আছে তোজাম করে নাম, সে ওখান থেকে টাকা তুলছে, যে চোরাই পণ্যগুলো আসতেছে সেখান থেকে হয়তো একটা ফেন্সিডিল আসতেছে, ফেন্সিডিল পার ফেন্সিডিল সে 20 টাকা করে নিচ্ছে। একটা ফোন আছে আমাদের, দর্শকের ফোন আছে, ফোনটি আমার নেই। দর্শক আপনার নামটি বলে অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সেলিম বলতেছি, আমি ফেনী ধর্মপুর থেকে। জি সেলিম বলুন। জি, আমাদের বাড়িও বর্ডার এলাকায়, আমি জানি যতটুকু এখানে বিটিআর বিএসএফ ওদের গাফিলতি সবচেয়ে বেশি। ওরা ওইখান থেকে মাল আনে ওদের প্রমোশনের জন্য, সুবাদার হওয়ার জন্য ওরা মাল সিজন নেয়। যদি 100 ফেন্সিডিল আনে তাহলে 80টা ওই যে নিট ফাইল, এটারে নিট ফাইল বলে, এই যে এটাও একটা মত। জি বুঝতে পারলাম, প্রত্যেকটা জায়গা থেকে আসলে বিজিবি সেখান থেকে টাকা নেয় বলছেন আপনি। সেখানে একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটি আমরা নেব, পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে প্রশ্নটি করবেন। জি জি, আপনার প্রশ্ন জানতে চাই। জি 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 জি, আমার প্রশ্ন হলো এই যে হিলি দিনাজপুর হিলি দিয়ে অপরাধে এই যে আর্মস ঢুকছে, ফেন্সিডিল ঢুকছে, এগুলো বন্ধ করার জন্য সেখানে বাড়ানো যায় কি? জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আপনি যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে আসি, আপনার কাছে একটু পরে আসছি আমরা। তমল ভাই জি, যে হিলির যে স্টেশনটা যে নিলামের কথা বললাম, তো এখানে প্রতিটা ইঞ্চি জায়গা নিলামে কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ ধরেন আপনার 500 গজ স্থান একটা লোক নিলামে নিচ্ছে, আর একটু 500 গজ আরেকজন নিলামে নিচ্ছে। অর্থাৎ ওই জায়গাটুকু দিয়ে যেসব মালগুলো আসবে ঠিক সেই নিলামদাতাই যে নিলামে নিয়েছে তার লাইনম্যানই সেখান থেকে টাকাটা তুলবে। এই টাকা কর্তৃপক্ষ জানে, শুধু জানে না, এখানে হচ্ছে তাদেরই তো কারাই মধ্যস্থকারী, এবং থানাতে হচ্ছে, তো থানাতে এই নিলামটা হচ্ছে, এবং সেখানকার যে কর্মকর্তা যারা থাকেন তারা এটাকে পরিচালনা করছেন, সেখানকার পুলিশরা পরিচালনা করছেন, বিজিবি সদস্যরা থাকছেন। তো এখানে দেখা যাচ্ছে যে আমি নিজে কথা বলেছি, এরকম একজন নিলামের যে নিয়েছেন এরকম, তার সাথে আমি কথা বলেছি, ওখানকার যে লাইনম্যান আছে তাদের সাথেও আমি কথা বলেছি, স্মাগলার যারা ওখানে করে তার ম্যাক্সিমাম যে স্মাগলার, এবং কিছু চিহ্নিত স্মাগলার আছে তাদের সাথে আমি কথা বলেছি, এবং তাদের কাছ থেকে যে তথ্য প্রমাণগুলো আমি পেয়েছি, যেমন হাকিমপুর থানায় একটা ছোট আমি একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে যে আতিয়ারের কথা বললাম, যে উনি ভারতীয় নাগরিক, তিনি বাংলাদেশে এসে এই নিলামে অংশ নিয়ে এবং নিলামটা সে নিয়েছে, অর্থাৎ ভারতীয় নাগরিক। কোনোভাবেই আসলে মানে সম্ভব নয় আর কি, আইনি নিলামটাই তো সম্ভব না। আমি একটু এখানে বলি তমাল সাহেবের কথাটা, উনি মেবি ফুললি রাইট আর পার্শিয়ালি, বাট আমার এই ইনপুটটা ওনার কাজে লাগতে পারে। সেটা হচ্ছে ওই বর্ডার বেল্টে কিছু নাগরিক আছে, তারা পশ্চিমবঙ্গেরও ভোটার তালিকায় তাদের নাম আছে, বাংলাদেশেও আছে। জি, আমরা এই বিষয়ে একটু পরে এসে কথা বলি। তোমার ভাই আমরা ছোট ব্রেক নিব, একটা ব্রেক থেকে এসে আপনার সঙ্গে কথা বলবো, আপনার সাথে কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে। দর্শক স্বাগত আবারও টিম আন্ডারকভার লাইভে। আমি আশিকুর রহমান শ্রাবণ রয়েছে আপনাদের সঙ্গে আরও আছেন মির্জা মেহেদি তমাল এবং মোহাম্মদ জিল্লুর রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের স্টুডিওতে। কারণ যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, বিরতির আগে যেখানে শেষ করেছিলাম, আসলে দর্শকরা প্রশ্ন করেছিলেন যে সীমান্তে যদি আসলে যারা নিরাপত্তা রক্ষী তারা যদি আসলে সমঝোতা না করে কোনো ক্ষেত্রে চোরাচালান হওয়া হয়তো বা অনেক ক্ষেত্রে
কঠিন হয়ে যাবে আসলে। তারা অনেক প্রমাণও দেওয়ার চেষ্টা করছেন। আপনি তো সেখানে কাজ করেছেন, আপনি টোকে বলছিলেন যে কিছু গুটিকত মানুষের জন্য হয়তো পুরো বাহিনীর একটি কলঙ্ক কোনো কোনো সময় নিতে হচ্ছে। আসলে উত্তরগুলো আপনার কাছে জানবো স্পেসিফিকভাবে একটু। দেখেন, এটা একটা কথা আপনাকে অস্বীকার করলে চলবে না, সেটা হচ্ছে আমরা এমন একটা দেশে, এমন একটা সংস্কৃতিতে, এমন একটা জীবন ব্যবস্থার মধ্যে আছি, অর্থনৈতিক অবস্থান থেকে সেখানে আপনাকে সার্টেন ডিগ্রি অফ নইসেন্সের ভিতরে প্রতিদিন আপনাকে চলতে হবে। আপনি আজকে একটা সভ্য দেশ যেভাবে চলে সেটা আশা করাটা ভুল হবে। প্রশ্নকর্তার প্রশ্নটা আমার মনে পড়ছে, উনি যেটা বলতে চেয়েছেন যে বিজেপির যারা ওখানে দায়িত্বে থাকে তাদেরকে একটা দাক্ষিণা দিয়ে তারপরে তাদের কিছু মালামাল ঢুকাতে হয় বা নিতে হয়। তার কথা সত্য, তার কথার প্রতি শ্রদ্ধা রেখে বলবো, সেটা হলো বিজেপি তো আসমান থেকে কোনো ফেরেশতানে ওখানে বসানো হয়নি। সেটা হচ্ছে আপনার একজন ভাই বিজেপিতে আছে, কেউ আর্মিতে আছে, কেউ সাংবাদিক, কেউ প্রফেসর, কেউ পুলিশ। আমরা বাঙালি ক্যারেক্টারটা এই। তারপরে আর একটা বিষয় আছে যেটা আরও ব্রডার অ্যাসপেক্টের চিন্তা করেন, সেটা হচ্ছে অর্থনৈতিক সোশ্যাল যে সিকিউরিটি উন্নত দেশে আছে, আমাদের দেশে নাই। সেই ক্ষেত্রে কি হয়, যারা ছোটোখাটো চাকরি করে তারা মনে করে যে এই সুযোগটা আমার এখন আছে, পরবর্তীতে সুযোগটা থাকবে না, সুতরাং এখানে যদি আমি কিছু উপরি আয় রোজগার করে সঞ্চয় করতে পারি তাহলে আমার দুর্দিনে হয়তো এটা সহায় হবে। এই ফ্যাক্টরগুলা কাজ করে। তারপরে আর একটা বিষয় হচ্ছে যে যারা ওই লেভেলে কাজ করে, যে হয়তো একজন দুইজন করে না, এটা কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারেন, অবশ্যই করে, অবশ্যই করে আমি বলবো। কিন্তু সেইটা যারা কর্মকর্তা থাকে তাদের পক্ষে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারকে ভিতরে বিওপি একটা ব্যাটালিয়নের আন্ডারে দেখা যায় যে 20, 30টা 50টা বিওপি থাকে, 300-350 কিলোমিটার জায়গা, এর ভিতরে বিভিন্ন জায়গায় পোস্ট থাকে। এবং আমাদের যে এত ডেন্সলি এরিয়া, এখানে যে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে লোক আসা যাওয়া করার মতো ব্যবস্থা থাকে, এগুলো একটা দিক। আর একটা দিক আপনার খেয়াল করতে হবে, এটা আমাদের সরকার নিশ্চয়ই এটা বিবেচনায় নেবেন, সেটা হচ্ছে বর্ডার বেল্টে আমাদের যোগাযোগ ব্যবস্থা এত অনুন্নত, অর্থনৈতিক অবস্থা এত অনুন্নত যে তাদের একমাত্র উপার্জন এবং ক্ষুণ্ণবৃত্তি, ব্রেড অ্যান্ড বাটার এই স্মাগলিং। সুতরাং আপনি যত এখানে ওয়াজ নসিহত করেন না কেন, আমার পেটে ক্ষুধা থাকলে তখন অন্যায়টাকে আমি ন্যায় মনে করে সেই কাজটা আমি করছি। সুতরাং তাদের যে কর্মসংস্থানের একটা ব্যবস্থা, এইটা জাতীয় পর্যায়ে একটা বড় চিন্তা ভাবনা আমাদের করতে হবে। তারপর বর্ডার বেল্টে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, সেখানে একটা রিং রোডের আমাদের ব্যবস্থা করতে হবে, ফ্লাড লাইটের ব্যবস্থা করতে হবে। সেখানে মডার্ন যে সিকিউরিটি সিস্টেমগুলো আছে, সেখানে সিসিটিভির, হিলিতে গেছেন, হিলিতে 5 থেকে 7 কিলোমিটার মনে এখন সিসিটিভির আন্ডারে নিয়ে আসছে, যে জায়গাটা। একজন দর্শক আছে আমাদের সঙ্গে, প্রশ্ন নিই ছোট্ট করে। দর্শক, আপনার নামটি বলে খুব সংক্ষেপে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। আমি হিলি থেকে সিদ্দিক বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে ইয়েটা দেখলাম, চিত্রটা দেখলাম যে হিলিতে খেতেছে, আসলে বিষয়টা কি, আমরা যারা হিলিতে থাকি, আমাদের দেখা যায় যে ইয়ং জেনারেশনের 80% ছেলে কিন্তু হিলিতে যারা থাকি তারা স্মাগলিং করি না বা মাদক খায় না। এই দেখা যায় যে বগুড়া থেকে, জয়পুরহাট থেকে, বাইরে থেকে এসে আমাদের এখানে খাইতেছে, আর এইটার যে ইফেক্টটা এটা আমাদের উপর পড়তেছে। আমার প্রশ্ন হইতেছে, আমি দেখি অনেক সময় যে আমাদের থানা বা আমাদের বিজিবি অনেক সময় ছোটখাটো অ্যাকশন নেয়। এই আমার প্রশ্ন হচ্ছে অ্যাকশনটা তারা নিক, এবার চিরস্থায়ী, মানে একটা বড় অ্যাকশন নিক, যেটা থেকে আমরা রেহাই পাই। আমার প্রশ্ন হচ্ছে এইটা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি একটু ওনার কথার উত্তরটা দিই। সেটা হচ্ছে, উনি যে বড় অ্যাকশনটা দেখতে চায়, কামাল সাহেব ওখানে যে দেখে আসছে, আপনাদের নিউজে আমি দেখলাম যে পেন্সিডিল এখন 4-5টা নামে আসছে, স্কপ এবং 4-5টা নামে আসছে। সেটা হচ্ছে যে আমি বলি, একজনের বাড়িকে কনভার্ট করেছে বারগুলোতে, মিনি বারের মতো। রাইট। এখন ওই বাড়িতে আপনি যখনই যে একটা অপারেশন চালাবেন, তখন মানববন্ধন, তখন আন্দোলন। এবং এই প্রশ্নকর্তা যিনি ইয়ে করেছেন, আমার মনে হয় উনি সঠিক কথা বলেন নাই, যে উনার এলাকায় বাইরে থেকে 90% লোক যে ফেন্সিডিল খায়, এটা হচ্ছে অমূলক একটা কথাবার্তা। এবং আমাদের যে সমস্ত রিডিং আছে, 99-100% লোক ইজ ইনভলভ, লোকাল। ইভেন আপনি আগে যে রিপোর্টটা করেছিলেন আমাদের এই টেকনাফ নিয়ে, আপনি হোটেলে
গেছেন আপনারা খেতে দিচ্ছে না, বিকজ হোটেলওয়ালা জানে যে আমার এই ব্যবসায় বন্ধ হলে কাস্টমার আসবে না। আমাদের সময় একদম শেষের দিকে আমরা একটু কামাল ভাইয়ের কাছে আবার আসি, সেটা হচ্ছে অস্ত্র নিয়ে আমরা কথা কিন্তু খুবই কম বলেছি আসলে, যেটি আমরা দেখানোর চেষ্টা করেছি যে অস্ত্র ঢুকছে এবং পরবর্তীকালে ফাইনাল রিপোর্টে অস্ত্র ব্যবসায়ী হয়ে যাচ্ছেন লেবার, কিন্তু সে নিজের মুখে বলছে আমি মুরগির দোকানে কাজ করি। এই যে সমস্ত আসলে বিষয়গুলো রয়েছে, আসলে কাদের ইন্ধনে কাজগুলো হচ্ছে বলে আপনি মনে করছেন? আসলে এখানে কিন্তু যারা অভিযান করেছিল, এই ঘটনাটা আমি বলতে চাই, যারা অভিযানটা করেছিল তারা কিন্তু বিজিবি সদস্যরাই কিন্তু আপনার এই অভিযানটা করেছিল। তো বিজিবির এই মামলা যখন দেয় তখন পুলিশ একটা আলাদা একটা সেক্টর থাকে, মানে শুধুমাত্র বিজিবির মামলাগুলো তারা তদন্ত করে থাকে। এখন পুলিশ তদন্ত করলো, তদন্তের এক পর্যায়ে সাক্ষীর প্রয়োজন হয়, যে বাদী ওনার সাক্ষী তো নেবেই। এখন বাদী হচ্ছে বিজিবির সেই সদস্য, তিনি যখন সাক্ষী দিতে গেলেন তখন তার নিজের যে আগে মামলা করেছিল, যে কথা বলেছিল, তার নিজের কথাটাই সে উল্টে দিল। পরবর্তীতে বললো যে না, সে হলো ভদ্রলোক, সে তার কাছে সেইভাবে একটা তথ্যটা সেই সময় ভুল ছিল, যে কারণে সে অস্ত্র ব্যবসায়ী না, এটা আমি তদন্তে পেয়েছি, পরবর্তী জানতে পেরেছি। তো এরকম যখন সাক্ষ্য দিলেন তখন বিজিবি যতই বলা হোক যে লোকবল কম, এখন লোকবল যত কম আছে তারা দেখা যাচ্ছে যে ততগুলোই তো তারা কারাপ্টেড, মানে কারাপশনে ইনভলভ হয়ে যাচ্ছে। তখন যদি বেশি মেম্বারও থাকে, সদস্য বাড়ানো হয়, তখন কি এই সমস্যাগুলো সমাধান হবে? অবশ্যই হবে না, কারণ এখানে কন্ট্রোল করতে হবে। জি, তাহলে আরেকটা ফোন নিয়ে আমরা ছোট করে, দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ খালেক বলছি। জি খালেক ভাই বলুন। হ্যাঁ, আমি আজকের অতিথি, আপনাদের অনুষ্ঠানটা আমি দেখতেছি, এমনকি নিয়মিত দেখি। আমি আজকের অতিথিদের কাছ থেকে আমার একটা প্রশ্ন ছিল, যে আমরা এতক্ষণ যে উপজেলা চেয়ারম্যানের ছেলের কর্মকাণ্ডগুলো দেখলাম, এই সুবাদে কি আমরা কি দেখতে পারবো যে উপজেলা চেয়ারম্যান এবং তার ছেলেকে আইনের আওতায় আনা হয়েছে? জি, আপনাকে অনেক ধন্যবাদ, খুব মোক্ষম প্রশ্ন আপনি করেছেন। জিলুর ভাই, আমাদের হাতে সময় আছে আর 2 মিনিট। ওকে, আমি শর্ট করে বলি। দেখেন, তমাল সাহেব যেটা বলেছেন যে সাক্ষী, এখানে একটা সীমাবদ্ধতা আছে। যে সমস্ত স্মাগলিং চোরা কারবার যে হয়, অস্ত্র বলেন, ড্রাগ বলেন, যাই বলেন, এটা হয় গভীর রাতে, রাত 1টা, 2টা, 3টায়। তখন আপনি একটা স্মাগলারকে ধরলেন, ধরার পরে উনি যেটা বলছেন যে সাক্ষী নো, বিডিআর হয় বাদী। তখন আমরা কি করি বা তারা কি করে, তারা তাদের ধরার পরে পাশে ওনার বাড়ি, ভদ্রলোক উনি ঘুমাচ্ছে, ওনার বলি এদিকে আসেন, দেখেন এই নিয়ে ধরছি, বলি ঠিক আছে আপনি সাক্ষী। আদালতে উনি যে বলে, উকিলরা তখন জেরা করে, আপনি কোনে ছিলেন না, তো আপনি সাক্ষী হলেন কিভাবে? বলে আমি ঘুমাচ্ছিলাম, ডেকে বলছে দেখেন এই। তখন বলে মানেন আদালত, দেখেন ঘুমান্ত লোক এনে সাক্ষী বানিয়ে আমার এই মক্কেলকে সাজা দেওয়ার জন্য তাদের সে কুকর্ম ডাকছে। তার মানে কি, যে এই যে সীমাবদ্ধতা আমাদের আছে আইনগত, এটা তো আমাদের উপেক্ষা করার কোনো পথ নাই। সুতরাং যে আমাদের সরকারি কর্মকর্তা একবার চার্জশিট দেওয়ার পরে সে যা চার্জশিটে লিখেছে তার বাইরে কিন্তু কাঠগড়ায় সে কথা বলতে পারবে না, অন্য সাক্ষীরা কথা বলতে পারবে, ও যা লিখছে রেকর্ডের অনুযায়ী তার কথা। কিন্তু এখানে কিন্তু একটু অন্যরকম ঘটনা ঘটেছে। আমি বলি, হ্যাঁ, এখন কিছু আছে যে হস্টাইল হয়ে যায়, আমরা বলি আইনেও আছে, যে আগে যা ছিল তারে ম্যানেজ করেছে, ইন্টারেস্টেড হয়েছে। আমাদের সময় একদমই শেষ পর্যায়ে জিলুর ভাই, আমরা একটু শেষ করি তোমার ভাইকে দিয়ে, যে আপনার কাছে আমি আসছি আসলে যে কথাটা উনি বলেছেন, ধরা হবে কিনা, অনেক প্রভাবশালী লোক সেখানে জড়িত, প্রত্যেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। ছোট্ট করে আপনার মন্তব্য জানতে চাই এখানে। এখন ঘটনা হলো, আমি যে রিপোর্টগুলো একবার গিয়েছিলাম, আমি রিপোর্ট করেছিলাম আমাদের বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে, তো সেদিন থেকে ওরা কিন্তু একটা প্রেস কনফারেন্সও করেছিল, অর্থাৎ স্মাগলাররা ওখানে সংঘবদ্ধ, হ্যাঁ, সেই সিন্ডিকেটটা কিন্তু আমার ব্যাপারে একটা প্রেস কনফারেন্স করেছিল, কিভাবে আমি হিলিতে এসে সংবাদ সংগ্রহ করে গেলাম, কারো মাধ্যমে গেল। এখন দেখা যাচ্ছে তারা এতটাই শক্তিশালী, তারা সংবাদ সম্মেলন পর্যন্ত তারা করতে পেরেছে প্রশাসনের সহযোগিতায়। অনেক ধন্যবাদ আপনি দুজনকে আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক সত্যম উদ্ঘাটন করার চেষ্টা করেছি, বাকিটুকু আসলে যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা সমস্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, বাকিরা তাদের উপর আমার দায়িত্ব ছেড়ে দিয়ে আজকে শেষ করবো আমাদের টিম আন্ডারকভার লাইভ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকবেন নিউজ 24 এর সঙ্গে, দেখবেন টিম আন্ডারকভার।